ফ্রয়েডের মনঃসমীক্ষণ তত্ত্ব। আজকের এই টপিকটা নিয়ে আলোচনা করব। মানুষের মন প্রচণ্ডভাবে গতিশীল। এই মন নামক মানবিক উপাদানটা সহজাত প্রবৃত্তির তাড়না বিরোধ, অবদমন ইত্যাদির মতো কিছু ইচ্ছামূলক ক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত। মনোবিদ্যায় সচেতন মনের ক্রিয়াকলাপ সম্পর্কে আলোচনার পাশাপাশি অবচেতন মনের ক্রিয়াকলাপ সেটাও কিন্তু আমাদের জানতে হবে। অবচেতন মনের অস্তিত্বে বিশ্বাসী মনোবিদরা মানুষের সমস্ত আচরণের নির্ধারক হিসাবে অবচেতন মনকে বিবেচনা করেছেন। মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিত্বের আচরণ এবং বৈশিষ্ট্য বিশ্লেষণের ফলে মনোবিদ্যার এক বিশেষ শাখা প্রতিষ্ঠিত হয়েছে, যাকে বর্তমানে বলা হচ্ছে মনঃসমীক্ষণবাদ। এই মতবাদের প্রতিষ্ঠাতা হিসেবে ফ্রয়েডের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। মানুষের আচরণের প্রকৃত স্বরূপ বিশ্লেষণে মনোবিদ্যার এই শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। ফ্রয়েডের মতে আমাদের মনোজগতে যত ভাব, অনুভূতি, আবেগ ইত্যাদি আছে তার তিনটে শ্রেণীভুক্ত। ফ্রয়েডের পূর্ব পর্যন্ত মনের অন্যান্য অংশের ক্রিয়া সম্পর্কে আমাদের বিজ্ঞানসম্মত ধারণা ছিল না। তিনি বলেছেন তিনটি স্তর রয়েছে: ক চেতন, যেটাকে ইংলিশে বলা হচ্ছে কনসাস; খ অবচেতন, যেটাকে বলা হচ্ছে সাবকনসাস বা প্রাকচেতন প্রিকনসাস; আর গ অচেতন, যেটা হচ্ছে আনকনসাস। প্রথমে আমি বলবো চেতন মন, যেটাকে বলা হচ্ছে কনসাস মাইন্ড। মনের যে অংশের সঙ্গে বাস্তব জগতের সম্পর্ক বর্তমান বা মনের যে অংশের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে আমরা সচেতন, তাকেই তিনি বলেছেন চেতন মন, যেটাকে বলা হচ্ছে কনসাস মাইন্ড। যখন আমরা কোনো কাজ করি বা কোনো কিছু নিয়ে চিন্তা করি, কোনো কিছু উপলব্ধি করি, কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, সেই সময় আমাদের মনের এই অংশ কাজ করে, কনসাস মাইন্ডটা সেই সময় আমাদের কাজ করে। এইবারে আমি বলবো খ অবচেতন মন, যেটাকে বলা হচ্ছে সাবকনসাস মাইন্ড। খ অবচেতন মন, যেটাকে ইংলিশে বলা হচ্ছে সাবকনসাস মাইন্ড। এটা মনের সব থেকে বৃহত্তর অংশ। অবচেতন মনে অবস্থিত বিভিন্ন অভিজ্ঞতা ও অবচেতন মনের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকে না। এক কথায় আমাদের অবচেতন মনের দরজা হলো আমাদের সচেতন মন, যার মাধ্যমে আমাদের অর্জিত স্মৃতি, অভিজ্ঞতা আমাদের অবচেতন মনে সংরক্ষিত হতে শুরু করে। এই অবচেতন মনই কিন্তু মানুষের ব্যক্তিত্ব নির্ধারণ করে থাকে। চেতন মনের সাথে অবচেতন মনের পার্থক্য হলো চেতন মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারলেও অবচেতন মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। অবচেতন মনই আমাদের নিয়ন্ত্রণ করে থাকে। সিগমুন্ড ফ্রয়েডের মতে মানুষের মনের 90% অবচেতন অবস্থায় থাকে এবং 10% চেতন অবস্থায় থাকে। এবারে বলবো গ, যেটা অচেতন মন, আনকনসাস মাইন্ড। মনের যে অংশটা আমাদের জাগ্রত চেতনার আড়ালে অথবা সরাসরি আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তাকে অচেতন মন বলা হয়। অবচেতন মন আমাদের জৈবিক প্রয়োজনগুলো যেমন ক্ষুধা, পিপাসা, যৌন ইচ্ছা ইত্যাদির বার্তা চেতন মন থেকে সংগ্রহ করে। আবার মানুষ সচেতন অবস্থায় যে সব চিন্তাভাবনা, অনুভূতি উপলব্ধি করে, সেই সব কিছু প্রাক চেতন মনের স্তর পেরিয়ে অচেতন মনে সঞ্চিত হয়। ফ্রয়েড তার এই ক্ষেত্রগত শ্রেণীবিভাগের সঙ্গে সমতা রেখে মনের ক্রিয়াগত দিককে ডাইনামিক আসপেক্ট, অর্থাৎ তিনি সেটাকে তিনটি স্তরে ভাগ করেছে। তিনি বলেছেন মানুষের মন তিনটি স্তরে কাজ করে। এই বিভাজন অগ্রসর হয় 1923 সালে প্রকাশিত তার একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে, ইগো অ্যান্ড দ্য ইদ। এই বইয়ের সহায়তায় তিনটি স্তর তিনি বলেছেন। একটা হচ্ছে অদশ ইদ, আরেকটা হচ্ছে অহম ইগো এবং অধিসত্তা, যেটাকে বলা হচ্ছে সুপার ইগো। প্রথমে আমি অদশ ঈদ, যেটাকে ইংলিশে বলা হয় ঈদ। ঈদ হলো পূর্ণমাত্রায় অচেতন, তবে সবচেয়ে মৌলিক। এটা লিবিডোর আদিম আশ্রয়স্থল এবং ব্যক্তির সমস্ত প্রবৃত্তিমূলক কামনার পেছনে শক্তি জুগিয়ে থাকে। এর কাজই হলো মানুষের সমস্ত রকম প্রবৃত্তির চাহিদা পরিতৃপ্ত করা। এই চাহিদা দুই ভাগে ব্যক্তি জীবনে আসে। প্রথমটা হলো ব্যক্তি জন্মগতভাবে কিছু প্রবণতা নিয়ে আসে। এই জন্মগত প্রবণতার উৎস অদশ বা ঈদ। সুতরাং অদশ বা ঈদ সেইটা হচ্ছে একটা জন্মগত প্রবণতা বা জন্মগত উৎস, সেখান থেকেই সেটা আসছে। আর দ্বিতীয় যেটা হচ্ছে ব্যক্তি জীবনে নানা রকম চাহিদার সৃষ্টি হয়। প্রত্যেক মানুষ হচ্ছে, তাদের বিভিন্ন রকম চাহিদা রয়েছে। সামাজিক নানা বিধিনিষেধ থাকার জন্য বা ব্যক্তিগত অক্ষমতার জন্য আমরা সবসময় এগুলোকে চরিতার্থ করতে পারি না। এই রকম অবস্থায় আমরা এই সব আকাঙ্ক্ষা ও চাহিদাগুলোকে আমাদের অবচেতন মনে অবদমন করে থাকি। এই অবদমিত চাহিদা ও জন্মগত চাহিদাগুলো অবচেতন মনে মৃত অবস্থায় পড়ে থাকে না, তাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কমপ্লেক্স বা জট তৈরি করছে এবং এই গতির ফলে তাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে।
এই গতিধর্মিতার, যেটাকে ডাইনামিক নেচার, এই গতিধর্মিতা বা ডাইনামিক নেচারের জন্য এই সব চাহিদাগুলো সবসময় পরিতৃপ্তি পাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে। এই জন্য ফ্রয়েড বলেছেন ঈদ সবসময় সুখভোগের নীতি, যেটাকে বলা হচ্ছে প্লেজার প্রিন্সিপল সে অনুসরণ করছে। ঈদ হচ্ছে মানুষের নগ্ন কামনা বাসনার প্রতিচ্ছবি। এখানে পশু মানুষ স্বভাবগতভাবে এক, ভালো মন্দ বিচারের কোনো অবকাশ তার নেই। সব সময় চায় মনের অতৃপ্ত বাসনা চরিতার্থ করতে, আর সুখই তার কাছে প্রধান। কিন্তু ঈদের বিভিন্ন বাসনাকে চরিতার্থ করার জন্য বাইরের জগতের সঙ্গে বোঝাপড়া দরকার হয়, বহির্জগতের বশ্যতা স্বীকার করতে হয় অথবা তাকে জয় করতে হয়। কিন্তু ঈদ এর মতো অন্ধ অবচেতন শক্তির দ্বারা এই কাজ করা সম্ভব হয় না। এই কাজের জন্য ব্যক্তি মনের উচ্চতম স্তর রয়েছে। এইবারে বলবো অহম, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ইগো। দ্বিতীয় স্তরকে ফ্রয়েড বলেছেন অহম বা ইগো। ঈদ তার কোনো ইচ্ছাই সরাসরি পূরণ করতে পারে না। তার ইচ্ছা বাস্তবে চরিতার্থ করতে হলে অহমের প্রয়োজন। জন্মের সময় অহম থাকে অতি দুর্বল, কিন্তু শিশু যত বড় হয় ততই বাস্তবে সংস্পর্শে এসে অহম পৃষ্ঠ হয়ে থাকে। ঈদ অনুসরণ করতে সুখভোগের নীতি, সে সুখভোগের নীতিটাই সে পছন্দ করে, কিন্তু অহম পরিচালিত হয় বাস্তব নীতির দ্বারা, যেটা হচ্ছে রিয়েলিটি প্রিন্সিপল। সে বাস্তব নীতির দ্বারা পরিচালিত হচ্ছে। আর অহম বিচার বুদ্ধি সম্পন্ন এবং যুক্তিধর্মী। সে ভালোবাসে, সে হচ্ছে ভালোভাবেই বোঝে যে তাকে সমাজে অস্তিত্ব বজায় রাখতে হলে বাস্তবের সঙ্গে সঙ্গতি রেখে চলতে হবে। অর্থাৎ অহম বহির্জগতের বাধাকে বহির্জগতের যে বাধা রয়েছে সেগুলোকে স্বীকার করে নেয়, এবং কোনো প্রতিক্রিয়া করলে বা কী করলে যদি সে বোঝে যে কিছু করলে যে ঈদ এর কোনো বিশেষ চাহিদা পরিতৃপ্ত হবে অথবা ব্যক্তি সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবে না, সেই কাজ সে করতে দেয়। অর্থাৎ যে কাজ করলে ক্ষতি হবে সেই কাজটা সে কিন্তু কখনোই করতে দেয় না। অন্যথায় সে ঈদের ইচ্ছাকে চেপে রাখে, বাইরে প্রকাশ হতে দেয় না। বস্তুত ঈদ এর তৃপ্তি মানে অহমের নিজেরই তৃপ্তি, কিন্তু বাস্তবের চাপে অহম ঈদকে দাবিয়ে রাখে। এদিক থেকে বিবেচনা করলে অহমকে প্রহরী বলা যেতে পারে, কেননা এই ইগোই ঠিক করে দেয় মানুষটার ব্যক্তিত্ব কেমন, অর্থাৎ কতটা সামাজিক বা কতটা সমাজের মধ্যে সে নিয়ম নীতি মেনে চলতে পারে। তাই সব সময় আমাদের যে ইচ্ছাগুলো সেগুলো কিন্তু আমরা সমাজের জন্য আমরা কিন্তু সবসময় সেটা প্রকাশ করতে পারি না। যেগুলো সমাজে আত্মসম্মান নষ্ট হবে সেই সকল কাজগুলো কিন্তু আমরা কখনো করতে পারি না। এবারে বলবো অধিসত্তা। অধিসত্তাটাকে ফ্রয়েড তিনি কীভাবে ব্যাখ্যা করছেন? অধিসত্তা হলো যেটাকে ইংলিশে বলা হচ্ছে সুপার ইগো। ব্যক্তির অতি শৈশবের সুপার ইগোর জন্ম হয়। আসলে এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া বলে নীতিবোধ এবং বিধিনিষেধের ধারণা এবং কিছুটা মাতা পিতার কাছ থেকে অর্জন করার নৈতিক শিক্ষা, এই দুয়ে মিলে তৈরি হয়েছে। নিজের মনের দাবি ও বাস্তব পরিস্থিতির মধ্যে ভারসাম্য রক্ষা করতে চেয়ে অহমকে অনেক সময় কিছুটা সমঝোতা করে চলতে হয়। কখনো কখনো হয়তো কিছুটা অন্যায় কাজকে প্রশ্রয় দিতে হয়, কারণ মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য এটা করার প্রয়োজন। সেই জন্য অহমের উপর নজরদারি করার জন্য একটা সত্তা আছে, যার নাম ফ্রয়েড দিয়েছেন সুপার ইগো। সুপার ইগোর দুটো অংশ রয়েছে, একটা হলো আমাদের উচিত অনুচিত বোধ, ইগো আইডিয়া, আর অপরটা হলো আমাদের ন্যায় অন্যায়ের সতর্কতা, যেটা প্রহরী বিবেক, যেটা হচ্ছে অর্থাৎ দৈবাৎ কোনো অন্যায় করলে আমরা যে অপরাধ বোধে ভুগি তা বিবেকের দেওয়া শাস্তি ছাড়া আর কিছু নয়, কিন্তু বাস্তব জীবনে সমঝোতা ছাড়া বাঁচা যায় না। সুপার ইগো অস্বাভাবিক শক্তিশালী হলে সব কিছুকে উচিত অনুচিত এইভাবে বিচার করতে চেয়ে স্বাভাবিক জীবনযাপন করা দুরূহ হয়ে ওঠে। সুতরাং অহমের আরেকটা কাজ হলো সুপার ইগোর সঙ্গে সামঞ্জস্য বিধান করা। এইভাবে সিগমুন্ড ফ্রয়েড খুব সুন্দরভাবে আমাদের মনের গঠন এবং ক্রিয়াকলাপে ব্যাখ্যা করেছেন। তাই ফ্রয়েডীয় মনঃসমীক্ষণ তত্ত্ব শিক্ষাবিজ্ঞানে এতটা গুরুত্বপূর্ণ। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।